আসসালামু আলাইকুম। আজ ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। এখন টিভির 4 সাংবাদিক নিয়ে চাঞ্চল্যকর যা হচ্ছে। জানা গেল সালাহউদ্দিনকে গুমের মূল হোতার নাম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর গোমর ফাঁস করলেন ডাক্তার তাহের। এবার বিস্তারিত। বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির 4 সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও নিউজ রুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকে গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো 4 সাংবাদিক হলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শুভ, মাহমুদ রাকিব, আজহার লিমন ও বেলায়েত হোসেন। তাদের মধ্যে প্রথম 3 জন ডিআরইউ এর স্থায়ী সদস্য। বিবৃতিতে নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে এখন টিভি কর্তৃপক্ষ 4 সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তা অনভিপ্রেত। মত প্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার বিরুদ্ধে যায়। এই ঘটনা সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশেরও পরিপন্থী। এ সময় তারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানান। ডিআরইউ এর নেতারা মনে করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা। তারা আশা প্রকাশ করেন যে এখন টিভি কর্তৃপক্ষ বিষয়টির সম্মানজনক সমাধান করবে। সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এখন টিভি কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলছি, যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিন। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নিতে হবে। বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য যা করার তাই করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার পেছনে দায়ী ব্যক্তির নাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করার পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বেই কাজটি হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জনকে গুম করার ঘটনাটিও জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা শিবির নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলম সহ উল্লেখযোগ্য প্রতিটি গুমের ঘটনায় পরিকল্পনাকারী জিয়াউল আহসান। জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে, আর এই গণভোটে দেশের বিপুল জনগোষ্ঠী জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এখন যদি এই রায় নিয়ে ছিনিমিনি খেলা হয় তাহলে আন্দোলনে যাবে বিরোধী জোট। মানব জমিনের সঙ্গে আলাপে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা জানান। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে তুলে ধরেন। জামায়াত জনমানুষের সমর্থন পেয়েছে এবং জনগণ তার দলের প্রার্থীদের মন খুলে ভোট দিয়েছে দাবি করে আব্দুল্লাহ তাহের বলেন, ক্যালকুলেটিভ পদ্ধতিতে কমপক্ষে 50 আসনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা পরিকল্পিতভাবে 10 থেকে 15,000 ভোটের মেকানিজম করে জামায়াত প্রার্থীদের পরাজিত করেছেন। বলেন, আমাদের অধিকাংশ প্রার্থীর নির্বাচন করার অভিজ্ঞতা ছিল না। জীবনে প্রথমবারের মতো ভোট যুদ্ধে নেমেছেন অধিকাংশ প্রার্থী। ভোট কেন্দ্রে কী ধরনের অনিয়ম কারচুপি হতে পারে তারা জানতেন না। তারা দেখেছেন মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কিন্তু দিন শেষে এই ভোটের ফলাফল যে পরিবর্তন করা যায় সে ব্যাপারে তারা সতর্ক ছিলেন না। ফলে জনগণের ভোট তাদের পক্ষে পড়লেও গণনার সময় তা চলে গেছে প্রতিপক্ষের অনুকূলে। প্রমাণসহ 32টি আসনের ফলাফলের বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 11 দলের তরফে রাজধানীর রাজপথে কর্মসূচি পালন করা হয়েছে। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আভাস দেন তিনি। নির্বাচনোত্তর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকেই ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখেছেন আব্দুল্লাহ তাহের। জাতীয় পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেওয়ায় এবং জামাত জোট সরকারের শপথ অনুষ্ঠানে না থাকা জনমনে কি বার্তা যায় এমন প্রশ্নে আব্দুল্লাহ তাহের বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা যে কোনো ভালো কাজে সরকারকে সহযোগিতা করব। জামায়াত আমির ইতোমধ্যে ঘোষণা করেছেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে বাইরে সক্রিয় ভূমিকা রাখব। তবে দেশের স্বার্থ, জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ দেখলে প্রতিবাদ করব। তিনি বলেন, যে জুলাই অভ্যুত্থানের কারণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলাম, সেই জুলাই সংস্কার কমিশনকে অস্বীকার করা জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমান
বেইমানির নামান্তর। এই ইস্যুতে আমরা কোনো ছাড় দিব না। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান পুনরাবৃত্তি করেছেন, জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না। জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। নিজ নির্বাচনী এলাকা ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী আসনকে চাঁদাবাজি সন্ত্রাসসহ সব ধরনের অনিয়ম মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে আব্দুল আউয়াল মিন্টু লেখেন, ফেনী ৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়ম মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য 01730004844 এই নম্বরও প্রকাশ করেন মন্ত্রী। এই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান মিন্টু। এদিকে তার এই ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে সংসদ সদস্য হয়েই শিল্প সাম্রাজ্যের কর্ণধার ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘদিন মন্ত্রিশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগস্ট বিপ্লবী পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে এক আবেগঘন ও সতর্ক বার্তামূলক স্ট্যাটাস দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিগত সরকারের অর্জন, বর্তমানের চ্যালেঞ্জ এবং নতুন সংসদের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কথা স্মরণ করে পোস্টে তিনি লিখেন, ৮ আগস্ট ২০২৪ অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণ করলেন। একজন নোবেল বিজয়ী, তখনও আমরা বিশ্বাস রেখেছিলাম, হয়তো আমরা অলৌকিক কিছু আশা করেছিলাম। তিনি স্বীকার করেন যে একটি বিপ্লবের সব দাবি হয়তো পূরণ করা সম্ভব হয়নি, তবে কয়েকটি বড় অর্জনের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, একটি বিপ্লব যা যা দাবি করে তার সবকিছু অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পারেনি, কিন্তু তারা কি অর্জন করেছে সে বিষয়ে আমাদের সৎ হওয়া উচিত। তারা আমাদের একটি নির্বাচন উপহার দিয়েছে যা বহুলাংশে অবাধ এবং সুষ্ঠু। তারা গণতন্ত্রের দ্বার পুনরায় উন্মোচন করেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ছোট কিছু একটা অর্জন যা হয়তো অনেকে ভুলে যাবেন, তারা রমজানে চালের দাম স্থিতিশীল রেখেছিলেন। আমাদের ইতিহাসে এই প্রথমবার এমনটি ঘটল। শহীদুল আলম লেখেন, যে কোনো মাকে জিজ্ঞেস করুন, তিনি চালের দামের কথা মনে রাখবেন। নবনির্বাচিত সরকার এক ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, এখন নির্বাচিত সরকার এমন এক অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে যা প্রায় হাঁটু গেড়ে বসে পড়েছে। প্রবৃদ্ধি থমকে গেছে, বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত, পোশাক শ্রমিকরা উদ্বিগ্ন। আপনাদের এটি পুনরুজ্জীবিত করতে হবে। তবে জিডিপি বা বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও মানুষের যা প্রয়োজন তা খুব সাধারণ: কাজ, নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যে খাবার। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর জোর দিয়ে এই আলোকচিত্রী লিখেছেন, আমরা মব রুল বা বিশৃঙ্খল জনতা শাসনের যুগে ফিরে যেতে পারি না। পার্লামেন্টে কি আলোচনা হবে তা রাজপথ ঠিক করে দেবে। সেই দিনগুলোতে আমরা আর ফিরতে পারি না। সেই অধ্যায়টি অবশ্যই বন্ধ করতে হবে। তিনি একটি শক্তিশালী ও মেধাবী বিরোধী দলের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, প্রথমবারের মতো আমাদের একটি প্রকৃত বিরোধী দল আছে। তাদের যুক্তি দিতে দিন, তাদের চ্যালেঞ্জ করতে দিন, তবে সেটা করতে দিন সংসদের ভেতরে মেধা ও দৃঢ় বিশ্বাসের সাথে। জনজীবন অচল করে দেওয়া মিছিলের মাধ্যমে নয়। দেশের আগে দল, এই পুরনো কৌশল এখন বর্জন করুন। একে চিরতরে বিদায় জানান। নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও উপদেষ্টাদের উদ্দেশ্যে এক প্রবীণ পর্যবেক্ষকের অভিজ্ঞতায় তিনি বলেন, আমি আশাকে ছাই হতে দেখেছি, আবার তরুণদের চোখে সেই আশাকে জেগে উঠতেও দেখেছি। আমরা আপনাদের লক্ষ্য করছি। তার বার্তার শেষ অংশটি ছিল অত্যন্ত জোরালো। তিনি নতুন সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আমাদের হতাশ করবেন না। বারবার নতুন করে শুরু করার মতো সময় আর আমাদের হাতে নেই। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২,৬৫১টি ভোট কেন্দ্র ছিল, যার ৯০% বেশি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। নির্বাচনে কেউ জালিয়াতি বা অনিয়ম করলে তার প্রমাণ রাখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন ইসি। ভোট গ্রহণ শেষে ইসি সিদ্ধান্ত নিয়েছে এসব ক্যামেরায় থাকা ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হবে। সেজন্য নির্বাচনের দায়িত্বে থাকা সব রিটার্নিং কর্মকর্তাকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ইসি। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে। নির্দেশনা
ঘোষণায় বলা হয়েছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোট কেন্দ্রগুলোর ভোট গ্রহণের পূর্বের ও ভোট গ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য ইসি সিদ্ধান্ত প্রদান করেছে। ভিডিও ফুটেজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল আলিম ভুইয়া নামে এক ইমাম ও খতিবকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ির জামে মসজিদে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সভাপতি নিজেই। 13 ফেব্রুয়ারি তাকে মসজিদে যেতে নিষেধ করা হয় এবং 15 ফেব্রুয়ারি ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। জানা গেছে 2021 সাল থেকে ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল আলিম। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্ট ছিলেন। নির্বাচনের দিন দায়িত্ব পালনের কারণে তিনি অন্য এক ইমাম ঠিক করে দেন নামাজ পরিচালনা করার জন্য। তবে জামায়াতের এজেন্ট হওয়াকে কেন্দ্র করে শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার ইমামকে চাকরিচ্যুত করতে বাধ্য করেন। ইমাম আব্দুল আলিম বলেন, মাত্র 7,000 টাকা বেতনে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। নির্বাচনে এজেন্ট হওয়ায় পরদিন শুক্রবার স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাকে মসজিদে যেতে নিষেধ করেন। মসজিদে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়। মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফর হোসেন সেলিম বলেন, শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব নেই। ইমাম না থাকার বিষয়ে জানতে চাইলে আমার উপর আক্রমণ করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। পরে তার সিদ্ধান্তেই ইমামকে চাকরিচ্যুত করা হয়। তবে এই বিষয়ে ইতোমধ্যে মুসল্লিদের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ওবায়দ মজুমদার বলেন, নির্বাচনে জামায়াতের এজেন্ট হওয়ায় বিভিন্ন দিক থেকে চাপ আসে, সেই কারণেই ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মসজিদের কোনো দায়িত্বে না থাকলেও ইমামকে চাকরিচ্যুত করতে সর্বোচ্চ ভূমিকা রাখেন। অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরন্তরভাবে কাজ করে যাই তাদের মস্তিষ্ককে সতেজ এবং সচল রাখবার জন্যে বিশেষ সতর্কতা বা বিশেষ তদারকি করতে হয়। এখন মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম রাখবার জন্যে চিকিৎসকরা বেশ কিছু খাবারের পরামর্শ দেন। সেই খাবারগুলো কি? আমি ধারাবাহিকভাবে নাম বলছি। ডার্ক চকলেট, আখরোট, বাদাম, টমেটো, দুধ জাতীয় খাবার, স্যামন বা সামুদ্রিক মাছ। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি শাক জাতীয় খাবারের মধ্যে পালং শাক অত্যন্ত কার্যকরী মস্তিষ্ককে উদ্দীপনাময় রাখতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং মস্তিষ্ককে সচল রেখে আমাদের প্রয়োজনীয় বেশি বেশি কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 ফেব্রুয়ারি গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এই সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। তিনি উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে এর জবাব দেওয়া হবে, আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথম সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোকে। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা হবে, আর এই হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।